উষসীর সিক্ত দুটি চোখ। মাত্রই তার বাবা এলেন, পলের কল এসেছে। ব্যক্তিটা এক জীবনে উষসীর খুব প্রিয় ছিল, তবে এখন বড় তিক্ততা অনুভব হচ্ছে। ভদ্রলোক কার থেকে নাম্বার পেয়েছে আসলেই জানা নেই উষসী। প্রথমে কল পেয়ে যতটা খুশি হয়েছিল, এখন ঠিক ততটাই মন খারাপ হলো। একটা সময় পর এলেন, বললেন, নিজ মমকে নিশ্চয় ভালোবাসো সান। উষসী উত্তর করছে না। সে শুনতে চাইছে হেলেনের পরের কথাগুলো। তোমার মমের প্রতি ভালোবাসা থাকলে এখনই ফিরে আসবে তুমি। মনে রেখো, তুমি না ফিরলে তোমার মমের জীবন শেষ করতে 2 মিনিট সময় লাগবে না আমার। নিজ বাবার মুখে এমন ধারার কথা শুনে উষসী আঁতকে উঠল। তার দুটি চোখে ভীষণ অবিশ্বাস। পাপা, তুমি এসব বলছো? বেশি কথা বলতে চাই না। আমি সব কিছু পাঠিয়ে দেবো আর তুমি চলে আসবে। আর যে বাসাতে আছো তাদেরকে কিছু জানানোর চেষ্টা করলে তোমার মমের জীবন শেষ হয়ে যাবে। নাও ডিসিশন ইজ ইয়োর। এইটুকুই কথা হলো সেদিন। উষসী যেন পুরোপুরি ভেঙে পড়ল। কি করবে বুঝতে পারল না। খানিক বাদে একটা ছবি এলো, যেই ছবিতে সাবরিয়ার নিথর দেহটা দেখা যাচ্ছে। অ্যাক্সিডেন্টের পর আর কথা বলতে পারেননি তিনি, ক্ষমায় চলে গিয়েছেন। উষসীর ঘোলাটে চোখে অন্ধকার নেমে এসেছে। ভীষণ কান্না পাচ্ছে তার। বারবার অভির কথা স্মরণ হচ্ছে। এদিকে মায়ের জীবন, অন্যদিকে ভাবার বদলে যাওয়া, সব যেন ওকে কয়েক ধাপ পিছিয়ে দিচ্ছে। সেদিন রাতে অভি ফিরতে লেট করেছিল। সারাটা রাত চিন্তা করেছে উষসী। তারপর সিদ্ধান্ত নিয়েছে ফিরে যাবে। মায়ের জীবন বাঁচাতে হলে তাকে যে যেতেই হবে। অভিরাজ উষসীর দিকে তাকিয়ে, সে এত সময় ঘটনাগুলো জানতে না চাইলেও এখন বেশ আগ্রহ পাচ্ছে। মনে হচ্ছে সবটা জানা জরুরি, একটু নয় অনেকটা জরুরি। উষসী বৃষ্টি ঝরে যাওয়া দেখছে। গাছের পাতা থেকে টুপটুপ করে পানি পড়ছে। এখন প্রায় শেষ রাত্রি। পূর্ব আকাশে কিছুটা আলো দেখা মিলছে। অভি তার বরাবর এসে দাঁড়ালো, হাত দুটো শক্ত করে চেপে ধরল। তারপর কি হয়েছিল শশী? তোমার তো স্লোভেনিয়া যাওয়ার কথা ছিল। স্লোভেনিয়ায় গেলে আমায় ঠিকই খুঁজে নিতেন আপনি। তাই পাপাকে বলেছিলাম ডেনমার্ক আর স্লোভেনিয়া দুটো টিকিটেই পাঠাতে, আর এয়ারপোর্ট থেকে ক্যামেরা বন্দি হয়ে ইচ্ছে করেই পালিয়ে যাই, যাতে করে আপনি আমায় ঘৃণা করতে পারবেন আর কখনো আমায় না খোঁজেন। সব সময়ের জন্য ভুলে যান আমাকে। এতগুলো কথা বলার সময় উষসীর শরীরে অদ্ভুত রকমের কম্পন দেখা গেল। তার ছোট্ট শরীরটা নড়ছে কেমন। অভি ভরসা দিতে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আর কিছু জানতে চাই না উষসী। এখনো তো আসল ঘটনাই জানাইনি আমি। ঘটনার আরো অনেক বাকি অভিরাজ। গত 5 বছরের যন্ত্রণাগুলো শুনবেন না? শুনতে চাই না মেয়ে, তুমি আমার কাছে আছো, এটাই সব থেকে বড় সত্যি। মৃদু হাসলো উষসী, তবে থামলো না। নিজ জীবনের ঘটনাগুলো বলার প্রয়াসে বলল, অর্ধেক ঘটনা ভয়ঙ্কর হয় মিস্টার রাগী। অতীত স্মরণ করে তুমি যে কষ্ট পাচ্ছ রাইন, তবু স্মরণ করতে হবে। আর মৃত্যু অবধি এই যন্ত্রণা বহন করতে হবে আমায়। অসহায় চোখে তাকালো অভিরাজ। পূর্ব আকাশে সূর্য উঠে গিয়েছে। চারপাশে ভেজা মাটির সৌরভ ভাসছে। মেয়েটা অসুস্থ, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। অভি সেটা লক্ষ্য করে চেয়ার এনে দিল। উষসী কিছু সময় পর বসলো, চোখ বন্ধ করে সকালের মিষ্টি সমীরণ অনুভব করছে। শুরুর ঘটনা যতটা সহজ মনে হচ্ছে, শেষটা আসলেই ততটা সহজ নয়। একটা করুণ স্মৃতি আমাকে বয়ে বেড়াতে হবে। আপনি কি 1 গ্লাস পানি এনে দেবেন আমায়? তৎক্ষণাৎ পানি এনে দিল অভিরাজ। মেয়েটার শরীর খারাপ করছে। অভি নিচু হয়ে বসলো, হাত দুটো তার শক্ত হাতের মুঠোয় নিয়ে শুধালো। শরীর খারাপ লাগছে? এ প্রশ্নের জবাব মিলল না।
উষসী পানি পান শেষ করলো। তৃষ্ণাটা মিটেছে এবার। অভির মিশ্রণ গালে হাতের স্পর্শ করে ফের গুটিয়ে নিল হাতটা। ডেনমার্কে এসে নিজের জীবনের সবচেয়ে খারাপ সময় পার করেছি আমি। পাপার লোকেরা এসে ডেনমার্কের এয়ারপোর্ট থেকে আমায় নিয়ে যায়। আমি পাগলের মতো কাঁদতে থাকি। একদিকে ভালোবাসা হারানোর শোক, অন্যদিকে হসপিটালের বেডে পড়ে থাকা আমার অর্ধমৃত মম। অভিরাজ বুঝল উষসীকে থামতে বলেও লাভ নেই। মেয়েটির অন্তরে বড় দুঃখ জমেছে। সেগুলো বের না করা অবধি শান্তি মিলবে না। সে চুপ করে থাকলে উষসী চুপ নেই। সে বলছে, মমের বেঁচে থাকার আশাটা ছিল খুবই ক্ষীণ। তবে মেয়ে হিসেবে আমি আশা হারাতে পারিনি। আমি ধর্মীয় শিক্ষা পাইনি, তবে সৃষ্টিকর্তা মানতাম। তাই সৃষ্টিকর্তার কাছে সব সময় প্রার্থনা করেছি। অথচ ভাগ্যের বেশি কিছু হয় না। তিনি আমার ভাগ্যে এতিম হওয়াটাই লিখে রেখেছিলেন। কি অদ্ভুত জীবন। ওর কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে অভির। মনে হচ্ছে বুকের ভেতরটা একটু একটু করে ক্ষত হচ্ছে। সে তার শক্তপুক্ত বিশাল হাসে আবদ্ধ করে নিল মেয়েটিকে। ছেলেটার উষ্ণতা পেয়ে গুটিসুটি মেরে রইল যুবতী। গত 5 বছরে আপনি বড় কষ্ট পেয়েছেন, তাই না অভিরাজ? তোমাকে পাওয়ার জন্য আমৃত্যু অব্দি কষ্ট পেতেও দ্বিধা নেই উষসী। অথচ আপনার এত ভালোবাসা ছেড়ে এসেছি আমি। এর পিছনের কারণগুলো তো বললেই। উল্টে আমার অপরাধ বোধ হচ্ছে। তোমার কঠিন সময়গুলোতে সঙ্গে দিতে পারিনি। আপনার তো কোনো দোষ নেই, দোষ আমার আর আমার ভাগ্যের। এই কথা বলবে না মেয়ে। তোমার ভাগ্য খারাপ নয়, শুধু খারাপ সময় যাচ্ছে। উষসী খানিক বাদে অভির বুক থেকে মাথা তুলল। ক্ষণে ক্ষণে তার উষ্ণ শ্বাস পড়ছে। ডেনমার্কে আসার পর পাপার সাথে আমার দেখা হয়নি। সে সবসময় ভিডিও কলেই কথা বলেছে। মমের চিকিৎসা চলছিল, আদৌ চলছিল কিনা সন্দেহ ছিল। মমকে আসলে একটু একটু করে মেরে ফেলা হচ্ছিল। কাউকে জানানোর কোনো অপশন ছিল না আমার কাছে। তখন মনে হচ্ছিল, কেন আমার কোনো সুপার পাওয়ার নেই, যেই পাওয়ারের সাহায্যে মমকে উদ্ধার করা যাবে, ধ্বংস করা যাবে নিকৃষ্ট মানুষগুলোকে। কথাগুলো নীরবভাবে বলতে বলতে উত্তেজিত হয়ে পড়ল উষসী। হবি 2 হাতে জাপটে ধরল, পিঠে হাত বুলালো ক্রমাগত। শান্ত হও, এসব পরেও শোনা যাবে। এখন ভিতরে আসো। বারান্দা থেকে ভেতরে এলো ওরা। উষসীকে বেডে শুইয়ে দিতে চাইলেও মেয়েটা বসে রইল। খানিক বাদে তার শ্বাসের গতি ঠিক হলো। চোখ দুটো টলমল করছে। কেন এমন হলো অভিরাজ? নিজেকে নিয়ন্ত্রণ করো উষসী। ব্রেভ গার্ল কখনো নিয়ন্ত্রণ হারায় না। আমি ব্রেভিন। আমি হচ্ছি সেই মেয়েটি যে পৃথিবীর সব থেকে বোকা আর ভীতু, যে নিজ ভালোবাসার সাথে ছলনা করেছে। বাঁচাতে পারিনি মমকে, এমনকি বন্ধু কোকোর প্রাণও সংশয়ে ফেলে দিয়েছি। এত কষ্ট হচ্ছে অভির। সে কিছুতেই মেয়েটাকে বোঝাতে পারছে না। প্রকৃতপক্ষে বুঝ দেওয়ার মতো পরিস্থিতিই নেই। একটু কাছে আসবেন? অভির কাছে আসতেই 2 হাতে জড়িয়ে ফেলল উষসী। ওর মুখটা ছেলেটার পেটের মধ্যে ঢুকানো। গরম নিঃশ্বাসগুলো উৎপাত চালাচ্ছে। মেয়েটির মিশ্রণ চুলে হাত গলিয়ে দিল অভিরাজ। একটা ভালো লাগা এসে ছুঁয়ে গেল উষসীকে। সে উত্তাল সমুদ্রের শান্ত ঢেউ হয়ে নুয়ে রইল। সময় তখন খুব বেশি নয়, সকালের কিছু প্রহর গত হয়েছে। অভি নাস্তা আনতে গিয়েছিল। এসে দেখল ঘরের চারপাশ লণ্ডভণ্ড হয়ে আছে। উষসী উন্মাদের মতো আচরণ করছে। তার শরীরে পোশাক এলোমেলো, চুলের ঠিক নেই, চোখ মুখের ভয়ঙ্কর অবস্থা। অভি এসে জাপটে ধরল মেয়েটিকে। সেই ছেলেটা জড়িয়ে ধরার সব থেকে বেশি সুখ মিলত, সেই জড়িয়ে ধরাটাই যেন আজ কাল হলো। মেয়েটি ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওকে। চারপাশে কি যেন খুঁজে চলেছে, আর সেটা না পেয়ে উন্মাদের মতো কান্নাকাটি করছে। অভির 2টি নয়ন বিচলিত হয়ে পড়েছে। সে কি করবে বুঝতে পারছে না। মেয়েটিকে ধরতে গেলে কেমন করছে যেন। একটু পর পর চুল টেনে চলেছে। এমন একটা আচরণ করছে যেন সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। ওর আত্মনাদ আর নেওয়া যাচ্ছে না। অভি ছুটে এসে ফের জাপটে ধরল মেয়েটিকে। মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, শান্ত হও, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হলো না। উষসীর বেদনা বাড়তে লাগলো। অভির মনে পড়ল লাবণ্যর কথাগুলো। মেয়েটি নিয়মিত ড্রাগস সেবন করত। মেডিকেলের রিপোর্টও তাই বলছে। হুট করে উষসী শান্ত হয়ে গেছে। অভির বুকের ভেতর ধুক করে উঠল। সে চটজলদি মেয়েটিকে নিজের দিকে ঘোরালো।
কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। উষসী তার হাতের শিরা কেটে ফেলেছে। দু চোখে যন্ত্রণা। অভি যেন কিছুই বুঝতে পারছে না। উষসীর যন্ত্রণা ভরা মুখশ্রীতে অজস্র চুম্বন করল অভিরাজ। প্রিয়তমাকে মৃত্যু কোলে ঢলে পড়তে দেখে অভি যেন হারিয়ে ফেলল সবটা। ওর আচরণ 4 বছরের সেই শিশুটির মতো হয়ে গেল। ভীষণ আর্তনাদ করার ইচ্ছে হচ্ছে, অথচ বুকের ভেতরটা গুমোট হয়ে রইল। আসছে না কান্না। শেষ বেলায় এসে উষসী বলল, আমি থাকি বা না থাকি, সর্বদা তুমি থেকে যেও অভিরাজ। কল্পনায় এসে জড়িয়ে ধরো, ভালোবাসায় ভরিয়ে দিও। বৃষ্টি হলে ভিজে নিও, মনে রেখো বৃষ্টি ভেজা আলাপন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।